মুহূর্তে বাংলা মোটর স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, আপনি তো প্রধান উপদেষ্টার ভাষণ শুনেছেন, সহজভাবে ছোট করে আপনার মূল্যায়নটা একটু জানবো। প্রধান উপদেষ্টার ভাষণ শুনলাম। এখানে আমি বলবো যে পুরো ভাষণটা ছিল ৩৫০ জন পার্লামেন্ট সদস্য ক্ষমতা পাওয়া কেন্দ্রিক। এই ভাষণে বিএনপিরও বিজয় হয়েছে, জামাতেরও বিজয় হয়েছে আমি বলবো, কিন্তু মুশকিলে পড়েছে জনগণ যারা গণভোট দিতে যাবেন। এই ভাষণের একটা ইতিবাচক দিক প্রথমে চোখে পড়ে, সেটা হলো যে চলতি রাজনৈতিক যে অনিশ্চয়তা, একটা সংঘাতমুখর পরিবেশ ছিল, সেটা এই ভাষণের মধ্য দিয়ে একটু নিরসন হয়েছে। এটা হলো এই ভাষণের ইতিবাচক দিক। কিন্তু এটা পুরনো গণভোট সংক্রান্ত সমস্যাটা রয়েই গেছে। সেটা হলো গণভোটে যে বিষয়গুলো উপস্থাপন করা হবে, প্রধান উপদেষ্টা বলেছেন সেটা 4টা ভাগে উপস্থাপন করা হবে, কিন্তু এই 4টা ভাগেরই উত্তর দিতে হবে হ্যাঁ অথবা নার ভিতর দিয়ে। ধরা যাক একজন মানুষ বা একজন ভোটার পিআর পদ্ধতি চেয়েছেন, কিন্তু নারীদের সংসদে আসন বৃদ্ধি হতে চাচ্ছেন না, বা নারীদের সংসদে আসন বৃদ্ধি চাচ্ছেন কিন্তু পিআর পদ্ধতি চাচ্ছেন না, কিন্তু তাকে উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না। এরকম একটা জটিল অবস্থা কিন্তু রয়ে গেল এই ভাষণের পরেও। বিএনপি অনেকদিন ধরে বলছিল তারা পিআর পদ্ধতির বিপক্ষে, মানে সংসদের নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন নির্ধারিত হবে, এটা কিন্তু আমরা পিআর পদ্ধতি বলছি। কিন্তু এখন পিআর পদ্ধতিও থাকছে। আবার জামাত দীর্ঘদিন ধরে বলছিল যে তারা গণভোট এবং সাধারণ নির্বাচন পৃথক দিনে চাচ্ছে, কিন্তু এখন এই দুটো একদিনেই নিয়ে আসা হয়েছে। প্রধান উপদেষ্টা তাই বলেছেন। তা আমরা বুঝতে পারছি যে বিএনপি এবং জামাতের ভিতর একটা সমঝোতা হয়েছে, এবং এর ফলে বিএনপি একই দিনে নির্বাচনের বিষয়টা পেল এবং জামাত পিআর পদ্ধতি পেল। কিন্তু মুশকিল হলো গণভোট কি যে একটা কঠিন ব্যাপার হয়েছিল গত জুলাই সনদ জারির পর থেকে, সেই অবস্থাটা কিন্তু এখনো বহাল থাকলো, সেটা এখনো নিরসন হলো না। এবং এই যে একটা দুর্বোধ্য গণভোটের ব্যবস্থা সামনে থাকছে, এইটা এমনকি রাজনীতিক কর্মীদের জন্য একটা জটিল অবস্থা তৈরি করেছে। ধরা যাক বিএনপি যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছিল তখন তারা পিআর পদ্ধতি আপত্তি দিয়ে রেখেছিল। এখন তাদের কর্মীরা কিভাবে ভোট দিবে? তারা কি না ভোট দিবে? এবং বিএনপির মতো একটা দলের তো লাখ লাখ কর্মী আছে, তারা যদি এই জুলাই সনদের ব্যাপারে না ভোট দেয় তাহলে তো জুলাই সনদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। ফলে প্রধান উপদেষ্টার এই ভাষণের ভিতর দিয়ে রাজনৈতিক সংকট নিরসনে একটা ইতিবাচক দিক নির্দেশনা পাওয়া গেলেও গণভোটের ব্যাপারে কিন্তু আমরা কোনো ইতিবাচক সমাধান পেলাম না আর কি। নাগরিক হিসাবে এটা দুর্ভাবনার ব্যাপার, একটা মুশকিলের ব্যাপার থেকেই গেল। জনাব আলতাফ পারভেজ, প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোনো দলই সন্তোষ প্রকাশ করেনি। আপনার বক্তব্যের মধ্যেও কি কি সমস্যা সেগুলো আমরা শুনছিলাম। দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ক্ষেত্রে আসলে আর কি কি বাধা রয়েছে বলে আপনি মনে করছেন? আসলে এখন তো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ, এবং যে কোনো দেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণীর বিভিন্ন আদর্শের প্রতিনিধিত্ব করে। তাদের ভিতর পূর্ণ ঐক্যমত করানোর চেষ্টা আসলে সফল হয় না, এটা অপ্রয়োজনীয় একটা কাজ। বাংলাদেশে এখন প্রধান দুটি দল হলো বিএনপি একটা মধ্যপন্থী গণতান্ত্রিক দল, তার এক ধরনের আদর্শ রয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল হলো জামাত ইসলাম, তারা এখানে শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়। ফলে তাদের ভিতর তো অনেক বিষয়ে ঐক্যমত হবে না, এটাই স্বাভাবিক। এবং জনগণ যদি রাজনৈতিক দলগুলো সব বিষয়ে ঐক্যমতে পৌঁছে যেত তাহলে তো জনগণের কোনো ভূমিকাই থাকে না। আসলে একটা শ্রেণীবিভক্ত সমাজে বিভিন্ন আদর্শের রাজনৈতিক দল থাকবে, জনগণ তাদের পছন্দ অনুযায়ী বাছাই করবে কোন রাজনৈতিক দলকে তারা জাতীয় সংসদে নিয়ে আসবে, কাদের এমপি তৈরি করবে। ফলে এখানে ঐক্যমত তৈরির ধারণাটা একটা আসলে সোনার পাথর বাটির মতো। এই ঐক্যমত তৈরির ধারণার পিছনে ছুটে ছুটে বাংলাদেশে গত 1 বছর বা গত 7-8 মাস আমি বলবো জুলাই সনদ নিয়ে আলোচনাকালে একটা নিষ্ফলা 7-8 বছর সময় আমরা পার করেছি। এই নিষ্ফলা বলছি এই কারণে, এখন জায়গাটা এসে ঠেকেছে এই জায়গায় যে গণভোট কিভাবে হবে এবং গণভোট এবং নির্বাচন একই দিনে হবে কিনা। অথচ জুলাই সনদে যে জুলাইয়ের আকাঙ্ক্ষার অনেক কিছুই বাদ পড়ে গেল, সেটা নিয়ে কিন্তু এখন আর কোনো আলোচনাই হচ্ছে না। ফলে আমি বলবো এই ঐক্যমত তৈরি করতে যে জুলাই সনদের পুরো আকাঙ্ক্ষাটাই আড়ালে পড়ে গেছে।
জনাব আলতাফ পারভেজ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।